হাই এভরিওয়ান, আমি অর্পিতা। অর্পিতাস গ্ল্যামার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। হয়েছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা আমার মতো এই ভুল কাজটা কোনো সময় না করো, তোমরা এই টেনশনের মধ্যে দিয়ে না যাও। নর্মালি আমরা যখন ফ্লাইট টিকিট করি তখন আমরা গুগলে গিয়ে সার্চ করি, তো দেখি কোথায় কোথা থেকে কত দূর যাচ্ছি, টিকিটটা কোথায় একটুখানি রিজনেবলের মধ্যে পাচ্ছ। তো আমরাও কিন্তু সেইটাই করেছিলাম। তো কি হয়েছে ব্যাপারটা আমি তোমাদের খোলাখুলি বলি তোমাদের বুঝতে সুবিধার জন্য। তো আমরা যখন টিকিটটা করেছি আমরা ডিরেক্ট কিন্তু এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ডিরেক্ট এয়ার ইন্ডিয়া থেকে টিকিটটা আমরা করিনি। ফ্লাইটের টিকিটটা আমরা টিকিটটা করেছিলাম একটা এজেন্সির থ্রুতে। এবার এজেন্সির থ্রুতে টিকিটটা আমরা করে নিয়েছি, সিট বুকিং হয়ে গেছে, সমস্ত কিছু ঠিকঠাক, খুব খুশি আমরা যাচ্ছি। কিন্তু হঠাৎ করে হলো কি, ফ্লাইটের টাইম শিডিউলটা হয়ে গেল চেঞ্জ। তোমাদের কি বলবো, মানে সেই সময়টা, সেই মুহূর্তটা যে কিরকম লাগছিল, ঠিক ব্যাপারটা এরকম হলো। আমরা কলকাতা থেকে যখন চেন্নাই পৌঁছাচ্ছি, যেই টাইমে আমরা চেন্নাই পৌঁছাচ্ছি তার ঠিক 2-3 ঘন্টা আগেই আমাদের কানেক্টিং ফ্লাইটটা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেলাম। আবার রিটার্নের সময় সেম হলো, যে আমরা যখন রিটার্ন করব তখন আমরা যখন কলম্বো থেকে চেন্নাই পৌঁছাচ্ছি, চেন্নাই পৌঁছানোর আগেই আমাদের কানেক্টিং ফ্লাইটটা আছে সেটা টেক অফ হয়ে যাচ্ছে। তো সাংঘাতিক একটা ট্রমা, সাংঘাতিক একটা টেনশনের মধ্যে আমরা পড়ে গেলাম যে এবার কি হবে। আর টেনশনটা বেড়ে গেল তখন যখন এয়ার ইন্ডিয়া আমাদের বলল যে আমরা কিচ্ছু করতে পারবো না, আমাদের হাতে কিচ্ছু নেই, আপনারা এজেন্সির থ্রুতে টিকিটটা করেছেন, সেখানে যোগাযোগ করুন। দেন এজেন্সিতে কথা বললাম, এজেন্সি আমাদের জানালো এয়ার ইন্ডিয়া আমাদের পারমিশন দিচ্ছে না, সো আমরা কিছু করতে পারবো না। সেই 7টা দিন আমরা দম বন্ধ করে কাটিয়েছি, এমন মনে হচ্ছিল। এতগুলো টাকা ওখানে আমাদের আটকে আছে, টিকিট যাবো জন্য সমস্ত কিছু রেডি, এদিকে আমাদের টিকিটটা কিন্তু কি যে হবে, পাবো কি পাবো না আমরা নিজেও তখন সেই মুহূর্তে জানি না। কারণ এটা তো পসিবল না যে আমাদের কানেক্টিং ফ্লাইট, সেটা তো রেসপন্সিবিলিটি অবশ্যই এয়ারলাইন্সের, কিন্তু যেহেতু আমরা একটা এজেন্সির থ্রুতে টিকিটটা করেছিলাম সেই জন্য কিন্তু আমাদের এই প্রবলেমটা ফেস করতে হলো। কানেক্টিং ফ্লাইটটা আমরা ওখানে চেন্নাই পৌঁছানোর আগে কানেক্টিং ফ্লাইটটা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে। তো এটার জন্য রেসপন্সিবল কে, কার রেসপন্সিবিলিটি? কিন্তু কেউ কিন্তু ঘাড় পেতে রেসপন্সিবিলিটি নিতে চাইলো না। আমরা অনবরত ফোন করে গেলাম, অনবরত কথা বলে গেলাম, রিকোয়েস্টের পর রিকোয়েস্ট করে গেলাম। হ্যাঁ, বললো এজেন্সি থেকে জানাতলো যে আমরা দেখছি, কিন্তু কতটা ধৈর্য থাকে। আর এখানে ব্যাপারটা শুধু আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে নয়, এখানে আমার সঙ্গে আমার বোনরা ছিল, ভাই বোনরা সবাই ছিল। তো আমাদের টোটাল 8টা টিকিট। তোমরা বুঝতেই পারছো কতটা বড় টেনশন এখানে কাজ করছিল। তো যাই হোক, অনেক কিছু করার পরেও যখন কোনো কিছু হচ্ছে না, তখন একটা এয়ার ইন্ডিয়ারই একজন বড় অফিসারের একটা কন্ট্যাক্ট নাম্বার ঠিক না, মানে ইমেল আইডি পাওয়া গেল। সেই ইমেল আইডিতে আমার হাজব্যান্ড কিন্তু মেল করলো। তো মেল যখন সেখানে করা হলো, তার মোটামুটি আধা ঘন্টা 30 মিনিটসের মধ্যেই একটা কল আসলো। অ্যান্ড সেই সময় সেটা হায়ার অথরিটির কাছে মেলটা গেছিল। আর সেই সময় সেই ফোনে কল ধরা অবস্থায় উনি আমাদের টিকিটটা টোটাল শর্ট আউট করলো, টোটাল আমাদের টিকিটটা অন্য ফ্লাইটে ট্রান্সফার করলো, এবং আমাদের যে কানেক্টিং ফ্লাইটের টাইমিংয়ের প্রবলেম হচ্ছিল উনি সেটা কিন্তু অন্য ফ্লাইটে করে দিল। ফ্লাইট নিয়ে সমস্যায় পড়লে এই আইডিতে তোমরাও মেল করতে পারো। সেটা তো করে দিল, হয়ে গেল। কিন্তু এটার জন্য যেটা প্রবলেমটা হলো, আমাদের সমস্ত প্ল্যান চেঞ্জ হয়ে গেল। বিকজ আমরা যেই টাইমে পৌঁছাতাম সেই টাইম থেকে আমাদের প্ল্যানিংটা স্টার্ট হতো। একদম ভোরবেলা অন্ধকার থাকতে আমরা কলম্বোতে ঢুকতাম, তারপর রেস্ট করে সারাদিন ঘুরতাম, এরকম একটা প্ল্যানিং ছিল। কিন্তু এই টাইমিংটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমরা একদম সকালে 8টা, 8:30, 9টার মধ্যে ঢুকলাম হোটেলে, এয়ারপোর্টে। দেন আমরা ওখান থেকে হোটেলে গেলাম, এইসব করতে করতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেল। তো এই ব্যাপারটা হয়ে গেল। আর সেকেন্ডলি যেটা হলো,
যে এখান থেকে আমরা কলকাতার থেকে আমরা যখন চেন্নাই পৌঁছালাম, চেন্নাই হলো কি আমাদের 10 আওয়ার্স হচ্ছে ওখানে আমাদের ওয়েটিং পিরিয়ড হয়ে গেল। 10 আওয়ার্স পরে আমাদের ফ্লাইট ছিল। দুটো বাচ্চা নিয়ে কি পরিস্থিতি হতে পারে, 10 ঘন্টা যদি একটা এয়ারপোর্টে বসে থাকতে হয়, তাও এয়ারপোর্টে আমাদের ভিতরে যেতে দেবে না, যেহেতু কানেক্টিং ফ্লাইট আমাদের বাইরে ওয়েট করতে হলো। আফটার দ্যাট আমাদের যখন কি বলে ওটা বোর্ডিং হলো, ওখানে আবার বোর্ডিং হলো, তখন আমরা ভিতরে যেতে পারলাম। বোর্ডিং পাসগুলো তো আমি সব ফেলেই দিয়েছি, তার মধ্যে থেকেও এই দুটো খুঁজে পেলাম। তো একবার দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে কলকাতা টু চেন্নাইয়ের ফ্লাইট। এটা আমাদের বোর্ডিং ছিল 4টার সময় এবং ফ্লাইটটা ছেড়েছিল 5টার সময়। মোটামুটি 2.5 আওয়ারে আমরা পৌঁছে গেছিলাম চেন্নাই। মোটামুটি 7:30টার মধ্যে আমরা চেন্নাইয়ে পৌঁছে গেছিলাম। সেই 7:30টার থেকে আমাদের ওয়েটিং পিরিয়ড স্টার্ট হলো। 4:55 ভোরবেলায় আমাদের হলো বোর্ডিং। আফটার দ্যাট 5:55 মানে 6টাই বলতে পারো, 6টার সময় ফ্লাইট ছাড়লো। তার মানে এতটা টাইম আমাদের কিন্তু এয়ারপোর্টে বসেই কাটাতে হয়েছে। এই দুটো বাচ্চা নিয়ে আমাদের ওইভাবেই বসে থাকতে হয়েছিল। ভীষণ টাফ ছিল আমাদের এই জার্নিটা। তো সেই জন্য আমি তোমাদের এর আগেও বললাম যে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা যেতে চাচ্ছ শ্রীলঙ্কা, তো তোমরা ফার্স্ট পৌঁছে যাও হচ্ছে চেন্নাই, বাই ট্রেন, বাই বাস, যার যেটা সুবিধা। তো ওখান থেকে চেন্নাই থেকে তোমরা যদি কলম্বোর ফ্লাইট টিকিট করো, তাহলে টিকিটের কস্টিংটাও তোমাদের কম পড়বে আর কোনো হেডেক থাকবে না। আর অবভিয়াসলি কখনো ফ্লাইট টিকিট করলে ডিরেক্টলি এয়ারলাইন্সের যে ব্র্যান্ড থেকে তুমি টিকিট করছো সেখান থেকেই করো, কোনো এজেন্সির থ্রু করো না। এই রকম প্রবলেমগুলোর মধ্যে কিন্তু তোমরাও করতে পারো। তো আমার প্রবলেমটা সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, শেষ পর্যন্ত সব কিছু ঠিক হয়েছিল। সেই ভদ্রলোক যখন ফোন করলেন এবং ওই 15-20 মিনিটের মধ্যে উনি অন্য ফ্লাইটে আমাদের টিকিটের ব্যবস্থা করে দিলেন। কিন্তু ওই যে মাঝখানে ওয়েটিং পিরিয়ডটা, সেটা আমাদের খুব হেক্টিক হয়ে গেছিলো। সবারই প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছিল। ভালো ওখানে না ছিল এসি, চেন্নাই এয়ারপোর্টে না ছিল ভালো এসি, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মনে হচ্ছিল না। তবুও মানে একটা বেবি কেয়ার রুম ছিল, যেখানে আমরা চেষ্টা করছিলাম যে একটু নিভানকে, একটু আয়ুষীকে একটুখানি রেস্ট দেওয়ার। তো যাই হোক, কম বেশি করে ম্যানেজ করে আমরা ঘুরে আসলাম। ঘোরাটা ভালো হয়েছে এটুকু বলতে পারি, কিন্তু এই ধরনের ছোটোখাটো প্রবলেম তো লাইফে থাকবেই, নাহলে কিসের লাইফ, তাই না? তো তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা ভবিষ্যতে কোনো সময় এই ভুলটা না করো। আমার এই পুরো ঘটনাটা শোনার পর তোমাদের অনেকেরই মনে হতে পারে যে কেন টিকিটটা ক্যান্সেল করে দিয়ে আগেই আমরা ফ্লাইট টিকিট বুক করলাম না। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রিফান্ডেবল টিকিট কাটা ছিল না, বিকজ রিফান্ডেবল টিকিটের কিছু ক্রাইটেরিয়া আছে। 13,000 টাকা করে পার হেড আমাদের বেশি লাগতো যদি আমরা রিফান্ডেবল টিকিট কাটতাম, প্রথমত। আর সেকেন্ডলি, যদি তো ওরা রিফান্ড করতো তাহলে ওরা টাকাটা রিফান্ড করতো না। 6 মান্থের মধ্যে যে কোনো জায়গার আমাদের একটা ট্রিপ প্ল্যান করে আগেই ওই টাকাটা দিয়ে আমাদের টিকিট বুক করতে হতো। তো এই ক্রাইটেরিয়াটা ছিল, তো আমরা রিফান্ডেবল টিকিট করেছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত সব কিছু ঠিক হয়েছে, সব কিছু ভালো হয়েছে, আমরা ভালো মতো ঘুরে এসেছি, এটুকু বলতে পারি। ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। শ্রীলঙ্কায় গিয়ে কোন জায়গার পর কোন জায়গা তোমরা ঘুরলে পরে তোমরা ঠিকঠাক মতো শ্রীলঙ্কার কিছুটা অংশ ভালো মতো এক্সপ্লোর করে আসতে পারবে, সে বিষয়ে বলবো আমি নেক্সট ডে। তো তার সঙ্গে এটাও থাকবে যে আমরা কোথায় কোন হোটেলে স্টে করেছিলাম এবং সেখানে স্টে না করলে তোমরা তার চেয়ে কমে কোথায় স্টে করতে পারতে, সে বিষয়েও কিন্তু তোমাদের আমি বলবো। সো নেক্সট ভিডিওটা কিন্তু মিস করো না, কারণ সেখানেই থাকবে আসল মর্টগেজ অ্যামাউন্টটা, যেটাতে তোমরা একটা ছোট্ট ট্যুর করে আসতে পারো। সেখানে আমি বলবো আমরা কত দিয়ে ট্যুর করে এসেছি, এবং যদি ট্যুরটাকে একা কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া আমরা প্ল্যান করতাম, তাহলে আমরা কত দিয়ে ট্যুরটা করে আসতে পারতাম। সো এটাকে কিন্তু একদম মিস করা চলবে না। বাই।